ভোট রঙের গানে দাদা ঠাকুর লিখেছিলেন, তাদের মনের কথা মনই জানে, ভোট দিবে কি নাহি দিবে। এখন ভোটারের মন টোন নয়, ভোটারের পরিচয় নিয়েই গোটা দেশ উত্তাল। আর সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। বাংলা, বিহার থেকে দিল্লি ভোটার লিস্টের বিশেষ সংশোধনের আঁচে ফুটছে রাজনীতি। বাংলাদেশিরা বাদ যাবেই, হুঁশিয়ারি বিজেপি। 26-এর ভোট প্রচার শুরুর আগে ভোটার তালিকায় কি হতে চলেছে ভোটের মূল ইস্যু? দ্বিতীয় প্রশ্ন। 50 পেরোবে না বিজেপি, 21-এর সভায় বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে বিধানসভা ভোটে 70-এর নিচে নেমে যাবে তৃণমূল। আজ পাল্টা দাবি মিঠুন চক্রবর্তী। 26-এ সত্যি হবে কার ভবিষ্যৎবাণী? তৃতীয় প্রশ্ন। উত্তর 24 পরগনায় সিএএ ক্যাম্প শুরু বিজেপি। ইটাহারে পরিযায়ীদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে ক্যাম্প তৃণমূল বিধায়কের। মানুষের অসহায়তার আতঙ্ককে পুঁজি করে তাহলে রাজনীতির রুটি সেঁকছে শাসক বিরোধী দুপক্ষই। চতুর্থ প্রশ্ন। বাংলাদেশি সন্দেহে এবার মালদার 7 পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। দেয়া হচ্ছে না খাবারটুকু, দাবি পরিবারের। কবে শেষ হবে পরিযায়ী শ্রমিকদের এই ভয়ঙ্কর দুর্ভোগ? পঞ্চম প্রশ্ন। আমাদের পাড়া আমাদের সমাধান। বকেয়া ডিএ মেটার আগেই সমস্ত বুথের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ রাজ্যে। 26-এর ভোটের আগে তৃণমূল সরকারের মাস্টার স্ট্রোক নাকি হতে চলেছে আরেকটা দুর্নীতির হাতিয়ার? তবে শুরুতেই দেখাবো শুধু পশ্চিমবঙ্গ নয়, ভোটার তালিকার বিশেষ সংশোধনী ঘিরে উত্তপ্ত দিল্লি, বিহার থেকে বাংলা। দেখুন। ভেতরে বাইরে উত্তাল সংসদ। উত্তপ্ত বিহার বিধানসভাও। পাটনায় কংগ্রেস ছাত্র সংগঠনের বিক্ষোভ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, জলকামান। সব মিলিয়ে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে তুলকালাম পরিস্থিতি। Election Commission is not functioning as the Election Commission of India. Today they have made some statement. This is complete nonsense. कांग्रेस निकृष्ट पार्टी हो गई है, उसकी मानसिकता विकृत हो गई है। বছর শেষে ভোটের লাইনে দাঁড়াবে বিহার। 25 পেরোলেই 26-এ ভোট পশ্চিমবঙ্গে। তাই পশ্চিমবঙ্গেও এখন ভোটার তালিকার বিশেষ সংশোধন সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন। তাহলে বিহারের পর কি এবার ডেস্টিনেশন বেঙ্গল? পড়শি রাজ্যের মতো এ রাজ্য ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার জোরালো সম্ভাবনা। বিজেপির 2024 এটা মনে রাখা উচিত ছিল। এই একই ভোটার লিস্ট নিয়ে বিজেপি 2024-এ ভোট কন্টেস্ট করেছে, ভোটে জিতেছে। আজকে 2025-এ বিহার, 2026-এ বাংলার ইলেকশনের সময় এখন রোহিঙ্গা বাংলাদেশিদের কথা উঠেছে। তাহলে 2024-এ এই ভোটার লিস্টে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটে মোদী বাবু জিতে প্রধানমন্ত্রী হয়েছেন। 2024-কে তারা রাখতে বলছেন। 2024টাই যদি ভিত্তি হয় তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে 2021 সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক? সেটা হয় নাকি কোনো সময়? 2021-2024-এর বিষয় নয়, মূল লক্ষ্য হল ভোটার লিস্টকে ত্রুটি মুক্ত করা, রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত, মৃত ভোটার মুক্ত এবং ভুয়ো ভোটার মুক্ত। স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে, ভোটার তালিকা, সেটা সকলের গ্রহণ করা উচিত। এই আবহেই বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মুখ খুলেছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। বিরোধীরা যখন ভোটার তালিকার সংশোধন নিয়ে সরব, তখন মুখ্য নির্বাচন কমিশনার পাল্টা প্রশ্ন তুলেছেন। মৃত ভোটারদের কি ভোটার তালিকায় রাখা উচিত? যাদের ভোটার কার্ড ভুয়ো তাদের কি তালিকায় রাখা উচিত? বিদেশিদের কি ভোটার তালিকায় রাখা উচিত? এগুলো নিয়ে আপত্তির জায়গা কোথায়? নির্বাচন কমিশনের কি এদের তালিকা থেকে বাদ দেওয়াই উচিত নয়? বিশেষ সংশোধন শুরু হওয়ার পর এখনো অবধি বিহারে ভোটার তালিকায় 21 লক্ষ মৃতের হদিশ মিলেছে। পাকাপাকিভাবে অন্যত্র চলে গেছেন 31 লক্ষ। এক ব্যক্তির ভোটার তালিকায় একাধিক জায়গায় নাম রয়েছে, এমন 7 লক্ষের হদিশ মিলেছে। 1 লক্ষের কোনো খোঁজই পাওয়া যায়নি। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দেশে বা রাজ্যে শাসক বনাম বিরোধীর লড়াই হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে এই দেশের জাতীয় রাজনীতিতে যে লড়াইটা চলছে সেটা শাসক আর বিরোধীর যত না, তার থেকে ঢের বেশি জাতীয় নির্বাচন কমিশন বনাম এদেশের প্রধান বিরোধী দলগুলোর।
আর সেই লড়াই চলছে একেবারে বাংলা থেকে বিহার হয়ে দিল্লি পর্যন্ত। রাহুল গান্ধী আজ একেবারে সরাসরি চ্যালেঞ্জ করছেন নির্বাচন কমিশন একেবারে ননসেন্স, তারা পার পাবে না। তেজস্বী যাদব বিহারের ভোট বয়কটের কথা অবধি ভেবে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে বলেছেন জাতীয় নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথদা, এই পরিস্থিতি আমি বলছি নজিরবিহীন। আমার মনে আছে একবার সুভাষ চক্রবর্তী নির্বাচন কমিশনকে আক্রমণ করেছিলেন 2006 সালের অগাস্ট মাসে। 24 ঘন্টার মধ্যে তার দল সিপিএম জানিয়ে দেয় যে এটা সুভাষবাবুর ব্যক্তিগত মতামত, এবং এই এবিপি স্টুডিওতে এসে আমারই অনুষ্ঠানে তিনি তার গোটা বক্তব্যের ব্যাখ্যা দেন। কিন্তু এখন পরিস্থিতি নজিরবিহীন বিশ্বনাথদা, এই কারণে বলছি যে গোটা দেশের বিরোধীরা কার্যত জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক কাট্টা। এই যুদ্ধের কি পরিণতি হতে চলেছে? সুমনদা, এই যুদ্ধ কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসবে, কারণ এই যুদ্ধের চাবিকাঠিটা আছে সুপ্রিম কোর্টের হাতে। এই সংক্রান্ত অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত যে মামলা, সেই মামলা কিন্তু বিরোধীরা করেছে, একাধিক দল করেছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে গিয়ে করেছে, কিন্তু কোনো স্থগিতাদেশ পায়নি। শেষ পর্যন্ত যদি সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের এখতিয়ারকে মেনে নেয়, যার সম্ভাবনা 100% বলে আমি মনে করি, কারণ সংবিধানের 324 নম্বর ধারায় ইলেকশন কমিশনকে ইলেকশনের সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল এবং একই সাথে জনপ্রতিনিধিত্ব আইন 1950, 1951 এই দুটো আইনকে যদি আপনি দেখেন, তাহলে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত যে কোনো কাজে হাত দেওয়ার এখতিয়ার ইলেকশন কমিশনের আছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করার কতটুকু সুযোগ আছে আই হ্যাভ ডাউট। সুপ্রিম কোর্ট যদি একবার সিলমোহর দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও কঠিন হয়ে দাঁড়াবে প্রকাশ্যে তার বিরোধিতা করবার। বিশ্বনাথ, যেহেতু এটা রায় এবং সে রায় বেরোয়নি, উল্টো সম্ভাবনাটাও একটু বলুন। ধরুন সুপ্রিম কোর্ট একেবারে সরাসরি নির্বাচন কমিশনে যেখানে তার অসন্তোষ এবং প্রশ্ন তুলেছিল সেই পয়েন্টে স্টিক করলো এবং বলল যে আপনাকে আধার, ভোটার এইগুলোকে মান্যতা দিতে হবে এবং রেশনকে। মানে আমি বলছি যে দেখুন, দিনের শেষে ইতিমধ্যেই অনেকটা রাজনীতি হয়েছে, পুরোটা আনফোল্ড হয়নি, কিন্তু অনেকটাই রাজনীতি হয়েছে। যে রাজনীতিটা ইলেকশন কমিশন বনাম সমস্ত রাজনৈতিক দলগুলোর হচ্ছে, বা বিরোধী রাজনৈতিক দল বনাম শাসক দলের হয়েছে, তার মধ্যে পশ্চিমবাংলার কনটেক্সটে যদি দেখি, তাহলে ইতিমধ্যেই ভুয়ো ভোটার সংশোধনকে প্রশ্ন সামনে রেখে, বিহারের ভোটার সংশোধনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পরস্পর বিপরীত অবস্থান নিয়েছে। বিজেপি যেখানে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদেরকে যে কোনো মূল্যে এই ভোটার তালিকার থেকে সরাতে চাইছে, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাঁড়িয়ে পড়েছে যে কোনো মূল্যে এদেরকে রক্ষা করতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দরকার হয় ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করব। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশের প্রশ্নে কিন্তু নীরব থাকছেন এবং এই নিবিড় ভোটার তালিকা সংশোধনের পক্ষে কথা বলছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে যদি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ কিছু না আসে, ইলেকশন কমিশন যদি সত্যি বিহারের মতন নিবিড় ভোটার তালিকা সংশোধনে হাত দেয়, তাহলে পশ্চিমবাংলার তার ইমপ্লিকেশন কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও করবেন, যে বিভিন্ন জেলাতে ঘেরাও কাজ চলবে। এবং একই সাথে আপনাকে বলছি, যেহেতু বিহারের ক্ষেত্রে বিজেপি যে সুবিধাটা পেয়েছে সেটা হলো এক ডবল ইঞ্জিনের সরকার চলছে। ওখানে দিল্লিতে এনডিএ সরকার, বিহারেও এনডিএ সরকার, ফলে দুটো সরকার তালমিল করে এখন পর্যন্ত কিন্তু একটা গ্রহণযোগ্য ফিগার এনেছে। 99% ইলেকটোরেট অর্থাৎ 99% ভোটাররা কিন্তু এখন কাভার আপ হয়েছে, অর্থাৎ তারা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, যার মধ্যে 21.6% মৃত ভোটার পাওয়া গেছে, 31.5% মাইগ্রেট মানে ভিন্ন জায়গায় চলে গেছে, 7 লক্ষ একের অধিক জায়গায় আছে, আর 1 লক্ষকে পরিষ্কার ইলেকশন কমিশন বলেছে সব রাজনৈতিক দল তোমরা খুঁজে বেড়াও। প্রশ্নটা হচ্ছে এখানে কিন্তু একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছে গেছে বিহারের ক্ষেত্রে। বিহারের ক্ষেত্রে সম্ভব হয়েছে কেন? কারণ বিহারের ডবল ইঞ্জিন সরকার, এনডিএ সরকার চলছে বলে। এখানে কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেস সরাসরি রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে বিরোধিতা করতে নামবে, ফলে এখানে কিন্তু আমি আপনাকে বলছি বিএলও কার দখলে। বিএলওরা ইতিমধ্যে যে নিয়োগ হয়েছে 99,000 বুথের জন্য, তাতে কিন্তু 99% বিএলও পরিষ্কার তৃণমূল কংগ্রেস প্রভাবিত লোক। আমার কাছে একদম নির্দিষ্ট খবর আছে। এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও এদের মাথায় এদের ঘাড়ে কয়টা মাথা আছে যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে গিয়ে
মানে ভুয়ো ভোটার তালিকার থেকে নাম বার করে দিবে, মৃত ভোটার তালিকায় নাম বার দেবে, দিনের শেষে লাভটা কার হয়? যদি মৃত ভোটার থাকে তাহলে দিনের শেষে বিকেলবেলা গিয়ে প্রক্সি ভোটটা তো শাসকরাই দেয়। যদি ধরুন মানে বহু বছর ধরে অনুপস্থিত ভোটার যদি থাকে ভোটার তালিকায়, লাভ কার হয়? শাসক দলের লাভ হয়। এটা তো বছরকে বছর বাম আমল থেকে আমরা জেনে এসেছি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাইবেন যে তার ভোটার তালিকা সংশোধনের কাজে তিনি সহযোগিতা কেন করবেন? কিন্তু মানে একই সাথে আমাদের প্রশ্ন, একটা গণতান্ত্রিক দেশে যদি সত্যি সুষ্ঠু নির্বাচন হতে হয়, স্বচ্ছ নির্বাচন হতে হয়, তাহলে ভুয়ো ভোটারদের দিয়ে কেন ভোট হবে বলতে পারেন? কেন মৃত ভোটাররা ভোটার তালিকায় থাকবে? কেন বাইরের রাজ্যে থাকা ভোটাররা, মিসিং ভোটাররা কেন ভোটার তালিকায় থাকবে? কিন্তু আমরা পারি না। তার কারণ আমাদের রাজনীতির নেতারা এতটাই স্বার্থপর যে তারা গণতন্ত্রটাকে কেবলমাত্র নিজের ক্ষমতা দখলের এখতিয়ার জায়গা থেকে দেখেন। আমি নিশ্চিত যে অরূপের উত্তর দিতে চাইবে, কিন্তু তার আগে আমি বলে নেব যে বিশ্বনাথ দা বলছিলেন যে তৃণমূল এবং বিজেপির তার নিজস্ব অবস্থান, এই অবস্থান শুধু অবস্থানের জায়গাতেই আটকে নেই, একেবারে সরাসরি ভবিষ্যৎবাণীর জায়গাতেও নেমে এসেছে। তার কারণ আসন নিয়ে ভবিষ্যৎবাণী, একেবারে সিট প্রেডিকশন। এই জায়গায় আমরা দেখেছি আজকে মঞ্চে অবতীর্ণ হয়েছেন মিঠুন চক্রবর্তী। আমি সেই দিকে আসবো, দ্রুত একবার দেখে নেব প্রতিবেদন, তারপর অবশ্যই অরূপের বক্তব্যে আসবো। দেখুন, এই সরকার মানে 70টা সিটও পাবে না। সম্প্রতি নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, সেখান থেকে হুঙ্কারও ছেড়েছিলেন। বর্তমানে 4 দিনের রাজ্য সফরে এসেছেন মিঠুন চক্রবর্তী। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে তৃণমূলের আক্রমণের পাল্টা মুখ খুললেন তিনি। বেছে বেছে নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70টা সিটও পাবে না। 26 সাল বিজেপি 50 ক্রস করবে না। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 21 সালে মিঠুনবাবু বলেছিলেন 200-র বেশি আসনে বিজেপি জিতবে, সরকার গঠন করবে। আপনার পূর্বাভাস মেলেনি, এরকম জালি জ্যোতিষী মেলে না। ভিন রাজ্যে বাংলা ভাষীদের একাংশকে হেনস্থার অভিযোগে মাঠে নেমেছে তৃণমূল। 21শে জুলাইয়ের সমাবেশ থেকে এই নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। এই আবহেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার অভিযোগ উড়িয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? তালিকারি সমকাজ মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো পার হয়ে গিয়ে দিও। আমি বাঙালি, আমি এই পশ্চিমবাংলার ছেলে, এর থেকে বড় আর পরিচয় কী দেবো? ভিন রাজ্যে একের পর এক বাংলা বলা মানুষকে আটক করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, হয়রান করা হচ্ছে। মিঠুন চক্রবর্তী দেখতে পাচ্ছেন না? নাকি তদন্ত থেকে বাঁচতে ওনার বাঙালিয়ানা সত্তাটা, শিরদাঁড়াটা বিজেপির কাছে বন্ধক দিয়েছেন? একটা বিশ্বাসঘাতক গদ্দার। বৃহস্পতিবার থেকে 27শে জুলাই পর্যন্ত ঠাসা কর্মসূচি রয়েছে মিঠুন চক্রবর্তীর। উত্তর কলকাতা, উত্তর কলকাতা শহরতলি, দক্ষিণ কলকাতা, যাদবপুর এবং আরামবাগ, এই 5টি সাংগঠনিক জেলার নেতা কর্মীদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তার। শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ মোদ্দা কথা, বিজেপি বলছে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে তৃণমূলের এই প্রাণপণ আপত্তির কারণ একটাই, বেনজল ছাঁকলেই নাকি হু হু করে তৃণমূলের আসন সংখ্যা কমে যাবে। 21-এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনাদের মনে থাকবে, যে পরের ভোটে বিজেপি 50 আসনে নেমে আসবে। আজ মিঠুন চক্রবর্তী পাল্টা আরেকটা সংখ্যা দিলেন, যে বেছে বেছে নাম বাদ দিলে, মানে ভুয়ো ভোটার বাদ দিলে তৃণমূল 70টা আসন পাবে না। অরূপ চক্রবর্তীর উত্তর। শুনুন, বাংলা একটা প্রবাদ আছে, কান টানলে মাথা আসে। এই মূল সমস্যার যদি কানটা ধরেন না, তাহলে দেখবেন মাথা ঠিক সুরসুর করে চলে আসবে। আমার মনে পড়ছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে, দশক আগে কার্যত, লালকৃষ্ণ আদবানি বিরোধী দলনেতা, মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনার কিভাবে ডিপ্লয় হবে সেই নিয়ে বিরোধী দলনেতা তখন মনমোহন সিংকে সলাহ দিয়েছিলেন
যে অবশ্যই এতে যেন বিরোধী দলের প্রতিনিধিত্ব রাখা হয় এবং নিরপেক্ষতার জন্য সেই সময় মনমোহন সিং সরকার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী এবং লিডার অফ অপোজিশন, এই 3 জন মানুষ মিলে তারা ঠিক করতেন চিফ ইলেকশন কমিশনার কে হয়। ঘটনাচক্রে ইন্টারেস্টিংলি নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন, তারপরে যে লালকৃষ্ণ আদবানি বিজেপির নেতা এই প্রস্তাব রেখেছিলেন, তার দল এসে রাতারাতি প্রস্তাবটাকে বদলে দিল দেশের প্রধানমন্ত্রী, ক্যাবিনেটের একজন এবং বিরোধী দলনেতা। অর্থাৎ আপনি বিরোধী নেতা যেই প্রস্তাবই রাখুন না কেন, সংখ্যাধিক্যে 2-1-এ বিজেপি যা চাইবে, যাকে চাইবে তাকেই ইলেকশন কমিশনার ডিপ্লয় করা হবে এবং ফল যা হওয়ার তাই হচ্ছে দেখতে পাচ্ছি। গত 22 তারিখ পর্যন্ত বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR আনট্রেসড ভোটারের সংখ্যা ছিল 22শে জুলাই পর্যন্ত 11,000-এর সামান্য বেশি। 23শে জুলাই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 1 লক্ষ। ওই কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, কি করে বললো আমরা জানি না। যেখানে 88% কভারেজে 35 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল, 98% কভারেজ যখন তারা তালিকা দেখাচ্ছে 56 লক্ষ মানুষের নাম বাদ। অর্থাৎ পরের সেগমেন্টে যখন 77 লক্ষ মানুষের মধ্যে সার্ভে হচ্ছে, 77 লক্ষের মধ্যে 21 লক্ষকে বাদ দিয়ে দেওয়া হলো। কিসের ভিত্তিতে? নির্বাচন কমিশনকে আমরা জিজ্ঞাসা করতে চাইছিলাম যে কোন ভিত্তিতে থাকলে ভারতবর্ষের ভোটার হবে। এটা আমি, বিজেপির প্রতিনিধি জানে বিজেপির প্রতিনিধি এই দেশের নাগরিক কিনা আমি জানি না। কিসের ভিত্তিতে নাগরিক হবো? ভোটার কার্ড বলছে না, আধার কার্ড বলছে না, রেশন কার্ড বলছে না, এমনকি সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত তারা বলছে এগুলোকে তারা মান্যতা দেবেন না। কেন? বিহারের ক্ষেত্রে যেটা ইন্টারেস্টিং এবং অ্যালার্মিং, সেটা সুপ্রিম কোর্ট। আমি দুটো কথা বলবো। এক হচ্ছে যে প্রথমে আমি বাড়তি সময় দেবো, চিন্তা করবো না। এক হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন বাদ দেওয়ার, এই যে তুমি 3টে কার্ড বললে তার বাদ দেওয়ার নিয়ে আমার প্রশ্ন আছে। আমি মনে করি আলোচনা পরবর্তী ক্ষেত্রে আসবো, কিন্তু এটা নয় যে নির্বাচন কমিশন কারণ দেখায়নি। ক্যাটেগরিক্যালি প্রত্যেকটা ক্ষেত্রে সুপ্রিম কোর্টে তারা কারণ দেখিয়েছেন একদম, এবং সেই মামলাটা কি হবে আমরা দেখব। এবং মামলাটা চলছে, শুধু তাই না, বিহারের ক্ষেত্রে ইলেকশন কমিশন যেই যে ডকুমেন্টগুলোকে মান্যতা দিচ্ছে, প্রথমে বলা হলো পাসপোর্ট। সুমন, বিহারের 2% মানুষের পাসপোর্ট রয়েছে। তারপর বলা হলো 10th সার্টিফিকেট, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। 23% মানুষের বিহারের মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট রয়েছে। বলা হচ্ছে যদি সরকারি নথি থাকে, সরকারি চাকরি করে, 4.8% মানুষ বিহারের সরকারি চাকরি করে। অর্থাৎ একটা বৃহত্তর জনগোষ্ঠী। এবং এখনো পর্যন্ত যা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, প্রতি বিধানসভা পিছু বিহারে 23,000 মানুষের নাম বাদ গেছে। এবং অ্যালার্মিংলি এই মানুষরা কিন্তু পিছড়ে বর্গের মানুষ, যাদব সম্প্রদায়ের মানুষ। আপনার মনে থাকবে সুমন, একজন সাংবাদিক, তার নাম অজিত অঞ্জুম, আমি নাম করেই বলছি, অজিত অঞ্জুমের সেই ডকুমেন্ট, এবং উনি ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে ভিডিও করেছিলেন। এবং তিনি যখন ভিডিও করতে গেছেন, দেখছেন যে ইলেকশন কমিশনের লোকরা সেখানে কোনো আধিকারিক নেই। আমি খুব বিনয়ের সঙ্গে অরূপকে মনে করে দিই, অজিত অঞ্জুম আমার সহকর্মী ছিলেন, এই এবিপি প্রতিষ্ঠানেই তিনি কাজ করতেন একসময়। এবার তিনি যখন সেই ভিডিও ডকুমেন্টারি করছেন, তখন দেখা যাচ্ছে বসে থাকা লোকেরা তারা নিজেদের মতো করে নাম ভরেছে এবং সেখানে কোনো আধিকারিকের স্ট্যাম্প বা সই নেই, এবং সেই জমা দেওয়া নামের লিস্ট সেখানে জমা পড়ছে এবং নাম বাদ যাচ্ছে, এবং তাদের অধিকাংশ যাদব এবং দলিত। আমি যা শেষ করবো সুমন, তবে এই দৃশ্যটা অনেকটা আমাদের যেরকম ছাপ্পা ভোট পরে ভোটের দিন ওই রকম দেখাচ্ছে। অ্যালার্মটা কোন জায়গায়, অ্যালার্মিং জায়গাটা কোথায় আমি বলছি। আসলে দেখবেন কোনো সিনেমা রিলিজ হওয়ার আগে তার ট্রেলার বেরোয়। ট্রেলারটা বের করেছে বিজেপি, সাকসেসফুলি ট্রেলার লঞ্চ করেছে মহারাষ্ট্র আর দিল্লিতে। মহারাষ্ট্রে মনে থাকবে সুমন, 2019 থেকে 2024 5 বছরে লোকসভার সময় ভোটার সংখ্যা বেড়েছিল 31 লাখ। 5 বছরে যে রাজ্যে 31 লাখ ভোটার বাড়ে, সেখানে মাত্র 5 মাসে 40 লাখ ভোটার বাড়লো জাস্ট বিধানসভা নির্বাচনের আগে। এবং দেবেন্দ্র ফডনবিসের কেন্দ্রে 20.8% ভোটারের ইনক্রিজ হলো। অরবিন্দ কেজরিওয়াল তার নিজের কনস্টিটুয়েন্সিতে 26,000 ভোটার বাড়লো, কেজরিওয়াল হারলেন 4,000 ভোটে। অর্থাৎ যখন এই ট্রেলার লঞ্চটা সাকসেসফুলি হলো, তখন লঞ্চিং প্যাড হিসেবে প্রথমে বাছা হচ্ছে বিহারকে, তারপরে বাছা হচ্ছে পশ্চিমবঙ্গকে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যান্ডেট মান্যতা দেওয়ার জন্য রোহিঙ্গা কার্ড খেলা হচ্ছে। রোহিঙ্গা কি খায় না মাথায় দেয়? রোহিঙ্গা সোমবার স্নান করে, মঙ্গলবার নিঃসন্দেহে আসবো, কিন্তু আমি তার আগে দুটো কথা বলবো। এক হচ্ছে, বহুদিন পরে আমি দেখলাম যে অরূপের বক্তব্যের সময় বেশিরভাগ ক্ষেত্রে সম্মতিসূলক মাথা নাড়ছে সৌম্য। বহুদিন পর তৃণমূল কংগ্রেসের বক্তব্য কংগ্রেসের সঙ্গে মিলছে, প্রবল বেগে আমি সৌম্যর মাথা নাড়া দেখলাম। উইথ আ ভেরি সিরিয়াস নোট, একটা ঘটনা অরূপ ভুলে গেল, সেটা হচ্ছে এই যে নির্বাচন কমিশন ঘিরে রাজনৈতিক সৌজন্য, বিরোধী এবং শাসকের আগে কি চমৎকার ছবিটা ছিল, কতটা গণতান্ত্রিক ছিল যে
গল্পটাও বললো, গল্প নয় সত্যি ঘটনা, কিন্তু পাশাপাশি আরেকটা সত্যি ঘটনা আপনাদের মনে করিয়ে দিই। সেটা হচ্ছে নবীন চাওলাকে ঘিরে যখন বিতর্কটা শুরু হলো যে ইলেকশন কমিশনে নবীন চাওলাকে বসানো হবে কি না, সেখানে খুব স্পষ্ট করে বিরোধীরা সেই সময় দাবি তুলেছিল যে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নবীন চাওলাকে বসাবেন না। সেখানে নবীন চাওলাকে চিফ ইলেকশন কমিশনার করা হয়েছিল এবং তার নেতৃত্বে 2009-এর ভোট হয়েছিল। সুতরাং শাসক আর বিরোধী যে সবসময় নির্বাচন কমিশনের ক্ষেত্রে একেবারে গণতান্ত্রিক রীতি মেনে হাতে হাত ধরে বা সম্মতির ভিত্তিতে এগোয়, বিষয়টা ভারতীয় রাজনীতির ক্ষেত্রে কোনো দিনই তা হয়নি। আমার পরবর্তী বক্তা বিজেপির প্রতিনিধি, তার কাছে যাব, কিন্তু তার আগে আজকে দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেছেন যে এখানে টাকা দিলেও কুকুরের নামে আধার কার্ড করা যায়। মারাত্মক মন্তব্য, এবং এই মন্তব্যের দুটো দিক আছে। এটা বহুস্তরীয় মন্তব্য অন্তত আমার লাগছে। দিলীপ ঘোষ কি বলেছেন আমি একবার দেখাবো, তারপর রাজস্বী লাহিড়ী বিজেপির প্রতিনিধির কাছে আসবো। দেখুন, এইসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায়। আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন। এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না, কারণ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায়, বা আধার কার্ডও বস্তা বস্তা পাওয়া গেছে। এর কি মূল্য আছে? দেখুন, আরও একবার বলি, আমরা মনে করি অবশ্যই ভোটার তালিকা সংশোধন প্রয়োজন, কোনো এসআইআর ছাড়া। শুধু এই কালীগঞ্জ উপনির্বাচনে রোজই যে তথ্যটা দিই, 6000 নাম বাদ গেছিল। হ্যাঁ, সংশোধন জরুরি, কিন্তু নির্বাচন কমিশন আজ যদি বলে যে ভোটার কার্ড, রেশন কার্ড বা আধার কার্ড চলবে না, তাহলে অবশ্যই প্রশ্ন উঠবে যে এত ঢাকঢোল পিটিয়ে আধার করা হলো কেন, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা হলো কেন। আজকে দিলীপ ঘোষ বলছেন যে টাকা দিয়ে নাকি কুকুরের নামেও আধার কার্ড করা যায়। এর দায় তো এক এবং একমাত্র কেন্দ্রীয় সরকারের। যদি কুকুরেরও আধার কার্ড করা যায়, তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে কোটি কোটি মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে আধার কার্ড করানো হলো কেন, এ প্রশ্ন ভারতের প্রত্যেক নাগরিক তুলবে। আমার রাজস্বীর কাছে শুধু কৌতূহলের প্রশ্ন থাকবে, দিলীপবাবুর এই মন্তব্যের সঙ্গে রাজস্বী একমত কিনা? এবিপি আনন্দ সকল দর্শককে শুভ সন্ধ্যা। সুমনদা, অবৈধ অনুপ্রবেশকারীর এই কথা, এই তত্ত্ব আজকের নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। আনুমানিক এটা 2014 সালের পর থেকে একটু বেশিভাবে শোনা যাচ্ছে। কিন্তু খুব আশ্চর্যের বিষয়, বিরোধিতা হচ্ছে জিনিসটার, কিন্তু কোনো রাজনৈতিক দলের তরফ থেকে বা কোনো রাজনৈতিক বিশ্লেষক বুক ঠুকে তাল ঠুকে এ কথাটা এখনো অবধি বলতে পারলেন না বিজেপি মিথ্যে কথা বলছে, ভারতবর্ষে কোনো অবৈধ অনুপ্রবেশকারী নেই। এই সেন্টেন্সটা এখনো অবধি 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেস কমিউনিস্ট পার্টি কারুর মুখ থেকেই শোনা যায়নি। একটু পেছনের ইতিহাসে ফিরে যাচ্ছি। 2004 সাল, খুব সম্ভবত তারিখটা ছিল 14ই জুলাই যদি ভুল না করে থাকি। ইউপিএ গভর্নমেন্ট, শ্রী প্রকাশ জয়সওয়াল, মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স, ইউপিএ গভর্নমেন্ট, সংসদে দাঁড়িয়ে বলছেন ভারতবর্ষে 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী আছে। যে সরকার 69 জন বামফ্রন্টের পার্লামেন্টারিয়ান দ্বারা সমর্থিত সরকার, সংসদে আছেন বাসুদেব আচার্য, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, দাশগুপ্ত, শুধু অতটা বাড়িও না, 61 জন। হ্যাঁ, মাফ করবেন, হ্যাঁ 69 জন। তো এইখানে দাঁড়িয়ে 2004 সালে এই বক্তব্যের পর ঠিক 1 বছরের মাথায় 4 অগাস্ট 2005 ওই একই সংসদে স্পিকারের আসনে বসে আছেন চরণজিৎ সিং, ডেপুটি স্পিকার, মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভায় কাগজ ছুঁড়ে বলছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের কি হবে, এবং উনি ওনার রেজিগনেশন পর্যন্ত সোমনাথ চট্টোপাধ্যায়কে দিতে চেয়েছিলেন যে আমি রিজাইন করব পার্লামেন্টেরিয়ান হিসেবে। তো আজকে দাঁড়িয়ে অবৈধ অনুপ্রবেশ ভারতবর্ষে আছে, এটা কার দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, 2014 সালের পরেই সমস্ত অনুপ্রবেশ ঘটেছে, এই ধরনের কথা না বলে, দেশটা তো একটা বাড়ির মতন, একটা পরিবারের মতন। আমার আপনার কারুর বাড়িতে যদি আজকে কেউ ট্রেসপাসিংয়ে লোক ঢুকে যায়,
আজকে ওটা বাবার দোষ না কাকার দোষ না ঠাকুরদা না কাকা দাদুর দোষ সেটা দেখব, না অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাড়ি থেকে বার করার এক জায়গায় একজোট হব, ঘর আমার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে লোকটি ঢুকে ঘুমিয়েছিল তাকে বার করে দিলেন কেন? তাকে বাড়িতে পুষে রাখতে পারতেন, কারণ বাড়িটা ওনার নিজের। আমার বাড়িটা আমার নিজের, তাই আমার খুব মাথা ব্যথা, কিন্তু দেশটা আমার নয়। বাকি রাস্তাঘাট, বিবেকানন্দ পার্ক, বাকি গ্রামগঞ্জের জমি জমা এগুলো তো আমার নয়, তো আমার সম্পত্তি নয়, তাই আমার কিছু এসে যাচ্ছে না। আমার ভাগের ওপর দেশটা 2004 এবং 5 সালে সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তো দেশের জন্যই কাগজ ছুঁড়ে মেরেছিলেন। আজকে দাঁড়িয়ে তাহলে সেই ঘটনা তো আজও আছে। কোথাও তো ইউপিএ গভর্নমেন্ট থেকে আরম্ভ করে কেউ তো বলেননি যে 2004 সালে মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বলার পরে এ কথা বলেছে কংগ্রেস পার্টি, বা কেউ বলেছিলেন যে তাদেরকে আমরা দেশ থেকে বার করে দিয়েছি, তাদেরকে আইডেন্টিফাই করেছি, বেছে বেছে তাদেরকে বার করে দেওয়া হয়েছে। এটা আমরা বলতে পারি। আমি অরূপের কাছে যাব, কিন্তু তথ্যের খাতিরে দুটো কথা আমায় বলতেই হবে। আপনারা জানেন, প্রথম যেদিন এই বিষয়ে এই একটার পর একটা ঘটনা সামনে আসার প্রথম দিন যেদিন আমি অনুষ্ঠান করেছিলাম, এই তথ্যটা দিয়েছিলাম, সেই তথ্য এবং আরেকটা তথ্য পাশাপাশি দেব। একেবারে ঠিক বলেছে রাজস্বী যে 2004 সালে রাজ্যসভার ফ্লোরে দাঁড়িয়ে শ্রীপ্রকাশ জয়সওয়াল ডেটা দিয়েছিলেন এবং একেবারে প্রশ্নের জবাবে উত্তর দিয়ে বলেছিলেন যে 1 কোটি বেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে এবং তার অর্ধেকের বেশি দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গে। কিন্তু এটা হচ্ছে এই গ্লাসটার মতো, অর্ধেকটা খালি অর্ধেকটা ভর্তি, অর্ধসত্য। তার কারণ তার কিছুদিন পর ওই রাজ্যসভায় মাথাটাটা চুলকে তিনি বলেছিলেন, এই যে ডেটাটা আমি দিয়েছিলাম সেই ডেটাটা কিন্তু স্পেসিফিক্যালি তিনি দিয়েছিলেন 2001 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। আই রিপিট, উনি বলছেন 2004 সালে, অর্থাৎ 4 সালে স্বাভাবিকভাবে আরও বেড়ে যাওয়ার কথা, কিন্তু ওই ডেটা ছিল 2001 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। ওই ডেটা সূত্র ঠিক ছিল না, আমি পরে আবার সূত্র ঠিক করে বলবো ইত্যাদি করে নিজের দেয়া ডেটা নিজেই অস্বীকার করেন ওই রাজ্যসভাতে দাঁড়িয়ে, এটাও পাশাপাশি বলতে হবে। কিন্তু আমি এখানে রাজস্বীর বিষয়টার গুরুত্ব কমাবো না, তার কারণ 2016 সালে কিরণ রিজিজু ওই রাজ্যসভার ফ্লোরে দাঁড়িয়ে বলছেন যে 2 কোটি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী আমাদের এই ভারতবর্ষে আছে, একেবারে অফিসিয়াল ফিগার। সুতরাং যদি 2016-র ছবি এই হয়, কল্পনা করুন যে 2025-এ আজকে সেই সংখ্যাটা কোথায় পৌঁছেছে। আবার বলছি, এর ফ্যাক্ট চেকিং দরকার এবং অবশ্যই কেন্দ্র সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যে এখন সেই সংখ্যা কোথায় গেছে সেটা বের করা। কিন্তু এইখানে আমি আমার পরবর্তী প্রতিবেদন নেব যে বাগদায় এই যে অনিশ্চয়তা, এই গোটা বিতর্কটা কোথাও একটা একেবারে ব্যক্তি মানুষের স্তরে কিন্তু অনিশ্চয়তার জন্ম দিচ্ছে। সিএ ক্যাম্প বিজেপি করছে, আবার ইটাহারে পরিযায়ীদের স্থায়ী বাসিন্দার নথি দিতে ক্যাম্প করছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আর বাম আর কংগ্রেস অবধারিতভাবে প্রশ্ন তুলছে যে এটা মানুষের অনিশ্চয়তা, মানুষের মনে ভয়, মানুষের ইনসিকিউরিটি ব্যবহার করে আসলে রাজনীতির রুটি সেঁকছে এ রাজ্যের প্রধান বিরোধী দল এবং এ রাজ্যের শাসক দল। পাশাপাশি দেখা, আমরা নাগরিকত্বের জন্য আসছি স্যার। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন, কোচবিহারের বাসিন্দাকে অসম থেকে এনআরসির নোটিশ পাঠানো, কিংবা ভিন রাজ্যে বাংলাভাষীদের একাংশকে হেনস্থা, বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা, একের পর এক ঘটনার জেরে নথি বা কাগজ নিয়ে নতুন করে উদ্বেগ সাধারণ মানুষের মনে। কে এদেশি কে বাংলাদেশি তা নিয়েও এখন জোর বিতর্ক। যে যার মতো সরকারি নথি জোগাড় করছেন কিংবা খুঁজে বার করছেন। আর এই আবহেই এবার উত্তর 24 পরগনায় ক্যাম্প খুলল বিজেপি। নিজের অফিসে এই ক্যাম্প খুলেছেন বিজেপি নেতা ও বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালি। সিএ পোর্টালে আবেদন করতে সাহায্য করার জন্য এই সহায়তা কেন্দ্র খুলেছেন তিনি। বাগদার কোনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অনেক বাসিন্দাই এই ক্যাম্পে এসে অনলাইনে আবেদন করলেন। যেমন রমেশ রায়, বাড়ি ছিল বাংলাদেশের গোপালগঞ্জে। 1990 সালে বাংলাদেশ থেকে চলে আসেন ভারতে। চলে আসছে এই মুসলমানদের অত্যাচারের জন্য। বাড়ির দলিল আছে, সবকিছুই তো আছে, আমার আধার কার্ড আছে। বাগদার কোনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কৃষ্ণপদ বর 12 বছর বয়সে বাবার হাত ধরে চলে এসেছিলেন ভারতে। বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। তিনিও এই ক্যাম্পে এসেছেন নাগরিকত্বের ফর্ম ফিল আপ করতে। 91-তে আমরা জায়গা কিনে ওখানেই বসবাস করছি। তারপরে ভোটার কার্ড হয়ে গেছে? হ্যাঁ, সব কিছু হয়ে গেছে। ধর্মান্তরের কারণে এইখানে এসেছি। আর এইখানে এসে এখন আমরা যাতে ভারত সরকারের নাগরিকত্ব পাই তার জন্য সিএ এর অনলাইনে
অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি। বাংলাদেশ থেকে যে সমস্ত শরণার্থীরা এই দেশে এসছে 2014 ডিসেম্বর 31 আগে তাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করা হচ্ছে। পাল্টা তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে দাবি করা হয়েছে বাগদায় একজন সামান্য পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বোগাস সিএ ক্যাম্প করছে। একমাত্র অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্বের আবেদনের বিষয়টির দায়িত্বে। বিষয়টি বাস্তবায়ন করার কর্তৃপক্ষ তারাই। এই প্রক্রিয়ায় বিজেপির স্থানীয় নেতার কি ক্ষমতা? স্বরাষ্ট্র মন্ত্রক কি বিষয়টি পরিষ্কার করবে? এটা তো ওদের রাজনৈতিক চক্রান্তের অঙ্গ। একটা থ্রেট পারসেপশন তৈরি করা, মানুষকে ভয় দেখানো, আমাদের কাছে এসো আমরা দেখছি। তো কি হবে? যারা ওনাদের মতুয়াদের পর্যন্ত ধরিয়ে দিচ্ছেন, নোটিশ ধরিয়ে দিচ্ছেন বা অন্য রাজ্যের পুলিশ হ্যারাস করছে, তারাও তো হিন্দু। এদিকে হরিয়ানায় বাঙালি হেনস্থার অভিযোগের আবহে মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান হরিয়ানা সরকারের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারকে, যেখানে এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক সম্পর্কিত একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে। পাঠাতে বলা হয়েছে পুলিশি শংসাপত্র। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই বার্তার পরপরই উত্তর দিনাজপুরের ইটাহারে শুরু হয়েছে চরম তৎপরতা। বুধবার থেকে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে খোলা হয়েছে সহায়তা শিবির। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন আতঙ্কিত পরিযায়ী শ্রমিকদের আত্মীয় পরিজনেরা। এখানে আমার ভাইকে ছুটানোর জন্য আসছি, এমএলএর কাছে আসছি কাগজপত্র নিয়ে, যেন আমার ভাইকে ছুটানো। দিল্লি গেছে কাজে, কাজে গেছে, বাংলা কথা বলার জন্য ওকে নিয়ে চলে গেছে ধরে। তাদের যা যা অরিজিনাল ডকুমেন্টস আছে ভারতীয় নাগরিক হওয়ার দরুন, সে সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের এখানে আসছে। তাদেরকে আমরা সহযোগিতা করছি। পুলিশ ভেরিফিকেশন কাগজ এখান থেকে তাদের আপৎকালীন নিরাপত্তার জন্য আমরা দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করছি। অনুপ্রবেশকারী বনাম বাঙালি হেনস্থা, এই ইস্যুর আবহেই দিকে দিকে এখন জোর তৎপরতা। সমীরণ পাল ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।